শয়তান, স্যাটান, ইবলিশ, ডেভিল এবং অবশেষে আমাদের পুরাণে বর্ণিত অসুর, এরা সকলেই এক, কিন্তু নাম অনেক বা ভিন্ন ভিন্ন। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, আপনার আমার এই মনের মধ্যেকার শয়তানের নাম কি? হ্যাঁ, সেটা নিয়েই আজকের আমাদের গল্প। আসুন জেনে নিই ঈশ্বরের স্কুলের সব থেকে প্রিয় ছাত্রটি কিভাবে হয়ে উঠল ডেভিল। স্বাগতম সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত ভয়ার্ত প্রভাতের মতো দীপ্তিময় আলোক উজ্জ্বল রচনা সামগ্রী দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। আসুন শুনে নি শ্রীর কলমে আজকের আমাদের বিশেষ নিবেদন লুসিফার। শুনতে থাকুন লুসিফার। ছোট্ট ছবির মতো পাহাড়ি গ্রামের বুকে জীবনের ছন্দে নিচে চলে ছোট্ট চঞ্চল একটি নদী। বাঁধ ভাঙা উচ্ছল জলস্রোত যেন পাহাড়ের বুক চিরে ধুয়ে নিয়ে যায় সব মালিন্য। সত্যি বহমান নদী বড় আশ্চর্য বস্তু। একটা সম্পূর্ণ জীবনের গল্প বলে যেতে পারে একটা ছোট্ট নদী। পাহাড়ের বুক থেকে উঠে এসে কঠিন পাহাড়ের মধ্যে দিয়ে নিজের চলার পথ করে নেয় কি অসম্ভব তেজে। গর্বোদ্ধত পাহাড়ের সব কাঠিন্য নিজের অমলিন ধৈর্য দিয়ে আস্তে আস্তে মুছে দেয়। তারই বুকের ওপর দিয়ে বয়ে যায় স্বকীয় আনন্দে। প্রকৃতি শোনে তার কলতান। কিন্তু সেটাই তো জীবনের শেষ না। পাহাড়ের অভিমানের গাঢ় প্রাচীর, একের পর এক শিলাখণ্ড যখন ভেঙে চুরে যায় তার বাঁধ ভাঙা আবেগের কাছে, সেই অভিমানের বোঝা বয়ে সে যখন সমতলে নেমে আসে, তখন বুঝতে পারে আদতেই অতীতের ভার কি অসহ। নতুন পরিবেশের নতুন বোঝা পুরনো বোঝার সাথে মিলে তার বুকে জমে একটু একটু করে। অনন্তের সাগরে মিশে অস্তিত্বহীনা হয়ে ওঠার আগে তার নিজের বুকে জমে অতল স্পর্শী যন্ত্রণার চড়া। নিজের ভাবনায় নিজেরই হাসি পেয়ে যায় অর্কর। পাহাড়ের ধারে বসে বুঝি সে কবি হয়ে উঠেছে। আসলে এই নির্জনতা, এই প্রকৃতিকে নিভৃতে চেটে পুটে গায়ে মেখে নিতেই প্রতি বছর সে বেরিয়ে পড়ে পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের গায়ে নিঃশব্দে তার দুঃখ মাখায়। তারপর 1 বছরের মতো অক্সিজেন বুকে বেঁধে পাড়ি দেয় আবার কর্মব্যস্ত শহরের মাঝে নিজেকে নিয়মের নিগরে বেঁধে নিতে। পাহাড় তাই বরাবর তার বড় আপনারজন, দ্বিতীয় ঘর। প্রতিবারের মতো এইবারও সে চলে এসেছে শূন্যতালে খোলায়। জঙ্গল, নদী, পাহাড়ের অপূর্ব সমন্বয় ডুয়ার্সের এই শূন্যতালে খোলা। ডুয়ার্সের মানচিত্রে প্রকৃতির পাঠশালা বলা চলে এই গ্রামকে। জায়গাটা দার্জিলিং জেলার অন্তর্গত। ছোট্ট পাহাড়ি গ্রাম শূন্যতালে খোলা। নেপালি ভাষায় সুনতালের অর্থ কমলা লেবু এবং খোলার অর্থ ছোট নদী। এখন ভরা বর্ষা। বর্ষায় পাহাড়ের রূপ যারা না দেখেছে তারা অনুভব করতে পারবে না এর গভীরতা কতটা। সবুজের সমাহার, রং বেরঙের প্রজাতি, পাখির কলতান, সেই সঙ্গে মায়াবী শান্ত পরিবেশ। নেউরা ভ্যালির গহন অরণ্য এখানে এসে মিশেছে সমতলের সাথে। আশেপাশে ছোট বড় চা বাগান, ঘন জঙ্গলে মোড়া উঁচু নিচু পাহাড়। অর্ক এখন দাঁড়িয়ে আছে একটা ছোট্ট সরু কাঠের সেতুর ঠিক শেষ প্রান্তে। নুড়ি পাথরের মাঝ দিয়ে বয়ে আসা ছোট্ট নদী মূর্তি ও তার উপরে কাঠের পাতাটন বেষ্টিত একটি ঝুলন্ত সেতু। এই পাড়ের সাথে শক্ত করে বেঁধে রেখেছে অন্য পাড়কে। নিচে উচ্ছলা মূর্তি নদী। সেতু পার হয়ে রাস্তা গিয়েছে পাহাড়ের গা ঘেঁষে ঘন জঙ্গলের পাশ দিয়ে।
সেটি ধরে একটু এগিয়ে গিয়ে ডান দিকে বেঁকে গেলেই যাত্রাপথ রুদ্ধ করে দাঁড়িয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের মূল ফটক। অর্ক পেশায় একজন নেফ্রোলজিস্ট, বয়স 30। এই বয়সেই যথেষ্ট সফল সার্জন অর্ক। কিন্তু পরিবারহীন অর্কর জীবনে একটাই নেশা, পাহাড়। তবে গত কয়েকদিন ধরে আরও একটা নতুন টান অর্ক অনুভব করছে, যদিও এই অনুভূতির নাম অর্ক জানে না। হঠাৎ একটা মৃদু রিনরিনে শব্দে ধ্যান ভাঙল অর্কের। সে ঘুরে দাঁড়াতেই দেখতে পেল তার সেই কাঙ্ক্ষিত মানুষটিকে, যার কারণে এই সন্ধ্যের পাহাড় ঘেরা অন্ধকারে একাকী নদীর ধারে অপেক্ষা করা। একটা বছর 25-এর মেয়ে, হাসতে হাসতে আসছে বন্ধুদের হাত ধরে। মেয়েটির মুখে এক মিষ্টি হাসি, চোখে সহজ সরলতার ঝিলিক। সে নেমে আসছে পাহাড়ের পথ ধরে, মাথায় একটা ছোট্ট টুপির মতো কিছু পরা, যা থেকে কয়েকটি ছোট ছোট চুল নেমে এসেছে তার মুখের আশেপাশে। অর্ক স্তব্ধ হয়ে সেই দিকে তাকিয়ে রইল। মেয়েটা অবশ্য ওর দিকে ধ্যান দিল না, কি জানে হয়তো তাকাবেও না ওর দিকে। রোজকার মতো বন্ধুরা মিলে মজা করতে করতে চলে যাবে সেতু পেরিয়ে পাশের জঙ্গলের পাশ দিয়ে। সেখানেই ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোয় মেয়েটা উঠেছে ওর বন্ধুদের নিয়ে। ওর বাবা সরকারি অফিসার, তার সুপারিশেই মেয়েটা নিজের বন্ধুদের নিয়ে এসেছে এখানে, ট্যুরিস্ট। অর্ককে অবশ্য এইসব খবর নিতে খুব একটা কাঠখড় পোড়াতে হয়নি। ফরেস্ট বাংলোয় থাকা মেয়েগুলোর পাহাড়ি যুবক ট্যুর গাইড তার পুরনো বন্ধু। এর আগে অর্ক মেডিকেল ক্যাম্পের জন্য এসেছে এখানে, তখনই পরিচয়। অবশ্য ছেলেটা তখন কাজ করত পাহাড়ের চা বাগানে। তার থেকে খবরগুলো জানতে অর্কর বেগ পেতে হয়নি। মেয়েগুলো এসেছে একেবারে 2 সপ্তাহের জন্য। অর্ক এখানে আসার পর থেকেই মেয়েগুলোকে দেখে রোজ সেতু পার হয়ে এদিক সেদিক ঘুরতে যেতে। একদিন এমনই মূর্তি নদীর দর্শন করতে এসেই এই মূর্তিমতী চঞ্চলা প্রতিমার দেখা পায় অর্ক। জীবনের প্রতিমা যেন। তারপর থেকেই কে জানে কিসের টানে রোজ সকালে আর সন্ধ্যায় এই রাস্তায় এসে সেতুর সামনে দাঁড়িয়ে থাকে অর্ক। মেয়েটার ফেরার সময়ের কোনো ঠিক নেই, বোঝাই যায় নিতান্ত বাধ্য না হলে বাংলোয় ফেরার বদলে পাহাড়ের পথে পথে ঘুরেই হয়তো জীবনটা পার করে দিত সে। কিন্তু অর্কর বিরক্ত লাগে না, কারণ ছাড়াই এইভাবে অপেক্ষা করতে। এই অপেক্ষার মধ্যে একটা অন্য অনুভূতি আছে, একটা অন্য বন্য আবেগ। জীবনে 30টা বসন্ত পার করেও এর আগে যার দেখা কখনোই অর্ক পায়নি। হ্যালো, আমি তিথি দত্ত। অর্ক অবাক হয়ে দেখে কখন সেই বাচ্চা মেয়েটা তার অগোচরে তার সামনেই এসে হাত বাড়িয়ে দিয়েছে। অর্ক প্রথমে একটু থতমত খেয়ে গেলেও পরে নিজেও ওর দিকে হাত বাড়িয়ে দেয়। যদিও ওর মনে মনে একটাই কথা ঘোরে, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল নাকি। অবশ্য মুখে সৌজন্যতার হাসি হেসে বলে, আমি অর্কদীপ চৌধুরী। অর্ক লক্ষ্য করে মেয়েটার সাথে আজ তার বন্ধুদের কেউই নেই। কিন্তু একটু আগেও তো। নিজের নির্বুদ্ধিতায় অর্কর ইচ্ছে করে নিজেকেই একটা থাপ্পড় মারতে। এর মানে অর্কর পাশ দিয়ে মেয়েগুলো চলে গিয়েছে, তারপর আবার ফিরতি মেয়েটা ফিরেও এসেছে। সেই তখন থেকে অর্ক ওইভাবে একদিকে তাকিয়েছিল। আসলে একটা কথা বলার ছিল। বধুয়া বলল আপনি নাকি পাহাড়ি এলাকা খুব ভালো চেনেন। আসলে ওর একটু সমস্যা আছে, ও আপনার কথা বলল। আপনি নাকি ওর বন্ধু। আচ্ছা, আপনার আপত্তি না হলে কাল আমাদের সাথে একটু সামসিং যেতে পারবেন? না বাবি বধুয়াকে ছাড়া একা আমাদের ছাড়বে না। আপনিও তো ঘুরতেই এসেছেন, তাই একটু রিকোয়েস্ট করতে এলাম আর কি। আচ্ছা, আপনি কি কিছু মনে করলেন? অর্ক একভাবে পুতুলের মতো মেয়েটার দিকে চেয়ে আছে তখন। ঠান্ডায় একটা হলুদ জাম্পার জ্যাকেট পরে আছে মেয়েটা। ওর ঠোঁটগুলো শীতে সাদা হয়ে গেছে, অল্প অল্প কাঁপছে সেগুলো। গাল দুটো হালকা লাল। আরও একটা জিনিস লক্ষ্য করে অর্ক মনে মনে হাসল।
মেয়েটা বড্ড চঞ্চল আর বড্ড কথা বলে। তার মতো শান্তিপ্রিয় লিসেনারের জন্য পারফেক্ট ম্যাচ। ইস, এসব কি ভাবছে সে? তার জীবনের লক্ষ্য কি তা ভুলে গেলে চলবে কেন? আচ্ছা, আপনি রাগ করলেন তাই না? ভাবছেন জানা নেই শোনা নেই অচেনা একটা মেয়ে এভাবে আপনাকে এসে ঘুরতে নিয়ে যেতে বলছে। বিশ্বাস করুন, খুব দরকার না থাকলে আমি আপনার কাছে আসতাম না। আপনি বুধবার বন্ধু, তাই আসলে অনেকগুলো গ্রে নাইট যার এসেছে ওখানে, কাল না গেলে একসাথে দেখতে পাবো কি না জানি না। পারলে তো আমি এখনই চলে যাই। ওদিকে বুধু আর মাও অসুস্থ, ওকেই বা কি করে জোর করি। অর্ক এক হাত দিয়ে এবার কিছুটা বাধ্য হয়েই তিথির মুখটা চেপে ধরে। ওরে বাবা, আপনি তো পুরো এই কয়েক মিনিটে পাহাড়ি ঝড়ের সাথে পাল্লা দিয়ে রেস লাগিয়ে দিয়েছেন ম্যাডাম। তারপর স্মিত হেসে বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদের নিয়ে যাব সামসিং। অর্ক তিথির মুখটা হাত দিয়ে বন্ধ করতে সে একটু হতমম্ব হয়ে গিয়েছিল, কিন্তু এইবার অর্কর প্রস্তাবে রাজি হওয়ায় খুশির চোটে সব ভুলে গিয়ে অর্কর হাতটা ওর মুখ থেকে সরিয়ে খুশিতে অর্ককে জড়িয়ে ধরে। অর্ক স্তব্ধ হয়ে যায়। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। তারপরে তিথি নিজের অবস্থান দেখে তাড়াতাড়ি সরে আসে। সরি, আমি মানে এই দাঁড়ান, আপনি তো আমার পুরো কথাটাই শুনলেন না। আমি আপনাদের সামসিং নিয়ে যাব, কিন্তু তার আগে একটা শর্ত আছে আমার। তিথি যেন একটু চিন্তায় পড়ল। শর্ত? কি শর্ত? আপনাকে আমার বন্ধু হতে হবে, তবেই আপনাকে আমি নিয়ে যাবো কাল ঘুরতে। বলুন, হবে না আমার বন্ধু? তিথি 2 মিনিট ভাবল। অর্ক বুধুয়ার বন্ধু। কিছুক্ষণ আগে খবর এসেছে বুধুয়ার মায়ের শরীর খারাপ, তাই সে একটা দিন ফিরবে তার মায়ের কাছে। তিথি আটকাতে পারেনি, বরং জেদ ধরেছে বুধুয়াকে যেতেই হবে তার মায়ের কাছে। কিন্তু কালকে সামসিং যাওয়াটাও তার কাছে কম জরুরি নয়, তাই সে নাকি একাই যাবে। অগত্যা উভয় সংকটে পড়ে। তখন বুধুয়াই উপায় বাতলে দেয়। তার এক বন্ধু আছে, দীপবাবু। তিনি এই এলাকায় আগেও 1-2 বার এসেছেন। তিনি পারবেন তিথিকে সামসিং ঘুরিয়ে আনতে। দীপবাবু সন্ধ্যের দিকটা সাঁকোর ধারেই দাঁড়িয়ে থাকেন। সেটা শুনেই পাহাড়ি পথ বেয়ে ছুটেছিল তিথি। একটা টর্চ হাতে দাঁড়িয়ে থাকা হলুদ কালো কম্বিনেশনের জ্যাকেট পরা এলোমেলো চুলের মানুষটি যে বুধুয়ার বর্ণনা দেওয়া সেই দীপবাবু, সেটা বুঝে নিতে তিথির অসুবিধে হয়নি। বুধুয়ার বাবা ওর বাপির পুরনো চেনা মানুষ, বিশ্বস্ত লোক। নইলে বাপি তার উপর দায়িত্ব দিয়ে নিজের মেয়েকেই পাহাড়ে পাঠাতো না। এমনকি বুধুয়ার এই নতুন চাকরিটাও ওর বাপির সুপারিশেই হয়েছে। এখানে এসে সেই বুধুয়ার বন্ধুর সাথে বন্ধুত্ব করাই যায়। ওকে মিস্টার চৌধুরী, ফ্রেন্ডস। বন্ধুত্বে নো, আপনি নো মিস্টার চৌধুরী। ঠিক আছে, বেশ, তুমিও আমায় তিথি বলেই ডাকতে পারো। তো আমি তোমায় কি বলে ডাকবো? তুমি বরং আমায় অর্ক বলেই ডাকবে, কেমন? তাহলে বলো। কি? অর্ক। অর্ক। একটা সরু ছোট্ট পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে একে অপরের হাত ধরে খুব সাবধানে চলেছে তিথি আর অর্ক। একবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পর থেকে মুহূর্তগুলো কিভাবে পেরিয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। আর সেই দাবিতেই একরকম আজ রাতের বেলায় জোর করে তিথি অর্ককে টেনে নিয়ে এসেছে সামসিংয়ে। কারণ রাতের বেলা নাকি এই পাখি দেখার আদর্শ সময়। হোটেল থেকে লুকিয়ে বেরিয়ে এসেছে তিথি, যদিও অর্ককে সেটা আর জানায়নি। কথা মতো সাঁকোর ধারে অর্ক একটা ভাড়ার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সেটাতে করেই দুজনে চলে এসেছে এখানে। মেয়েটা বড্ড বেশি কথা বলতে ভালোবাসে। ওর কথা শুনতে শুনতেই পুরো রাস্তাটা কেটে গেছে অর্কর। আর না জানি কিভাবে ওর মাসাদিক কাল কঠিন মুখোশ ধীরে ধীরে গলে পড়ছে। ঠোঁটের কোণে না চাইতেও ফুটে উঠছে কিছু দুর্বোধ্য হাসি, যদিও মন আর মস্তিষ্কে এই হাসির বিশ্লেষণ আলাদা। মনের কথা এত সহজে কবেই বা মস্তিষ্ক মেনেছে?
সামসিং পৌঁছেই এই মেয়ে থেমে থাকেনি। স্পেশাল পারমিশন করে তারা ভেতরে ঢুকেছে তো বটেই, তার উপরে এই অন্ধকারে তার ইচ্ছে হয়েছে একটা পাহাড়ি ঝর্ণার পাশ দিয়ে নিচে নামার। তিথির বক্তব্য সেখানেই নাকি সেই পাখির দর্শন মিলতে পারে। চারিদিকে গাঢ় অন্ধকার নেমে এসেছে, তাই পাহাড়ি এলাকা একটু ভয় ভয় করছে অর্কর। কিন্তু জীবনের প্রতি ওর তো আর কোনো টান নেই। তবে কি সঙ্গে একটা বাচ্চা মেয়ে, তাই এই চিন্তা। নিজের ভাবনাগুলোতে নিজেই আশ্চর্য হয়ে ওঠে অর্ক। ওর ঘোর কাটে তিথির কথায়। ভারতীয় নাইটজার হলো বিশেষ ছোট আকারের নাইটজার প্রজাতির পাখি। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে খোলা জমিতে এরা বসবাস করে। বেশিরভাগ নাইটজারের মতো এরাও ক্রেপাসকুলার মানে গোধূলি বা রাত্রির সময়ে বেশি দেখা যায়। এরা আকৃতিতে ছোট এবং ছোট লেজযুক্ত প্রাণী। লেজের সাদা কোণে একটা সোনালি নব আর গাঢ় লাল রং থাকে এবং গলার পাশে সাদা ছোপ, মাথা ধূসর। পুরুষদের লেজে বেশি সাদা অংশ থাকে এবং নারীদের মাথার উপরে বেশি রেখা থাকে। বাপরে, তুমি কি জুওলজি স্টুডেন্ট নাকি? তিথি হেসে ফেলে। না না, তা কেন হবে? আমি ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, লাস্ট ইয়ার। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার হবি, বিশেষত পাখি। তিথির উদ্দেশ্য যাতে বানচাল না হয়ে যায়, দুজনে ফিস ফিস করে কথা বলতে থাকে। নিস্তব্ধ পাহাড়ি রাস্তায় ওদের মৃদু স্বর বাতাসের শনশন শব্দের সাথে একটা গুঞ্জন তোলে, অনেকটা বনফুলের খোঁজে বের হওয়া ভ্রমরের মতো। এক্সিবিশন করো নাকি? না 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 না, এখনো অত কিছু ভাবিনি। ছবি তোলার নেশা ছিল ছোট থেকেই। এমনি করে বাবার সাথে বেরিয়ে পড়তাম পাখি দেখতে, কিন্তু মাঝে বহুদিন অনভ্যাসের কারণে তাতে মরচে পড়েছে। আগে নিজেকে আপডেট করি, তারপর না হয় ভেবে দেখা যাবে। বাহ, খুব ভালো। নিজের হবিকে ধরে রাখতে সবাই পারে না। অনেকের সবার খুশির জন্য নিজের খুশিকে নিলামে তুলে দেয়, আবার কেউ কেউ নিজের খুশির বদলে অন্যের খুশিকে। অর্ক আনমনা হয়ে ওঠে। নিজের শর্তে বাঁচতে শেখো অর্ক। নিজেকে ভালোবাসতে না পারলে অন্যকে ভালোবাসা যায় না। এই যেমন দেখো না, আমি কাউকে না জানিয়ে হোটেল থেকে বেরিয়ে এসেছি। কখনো কখনো নিজের জন্য কিছু মুহূর্ত কাটিয়ে দেখো, আশেপাশের মানুষগুলোকে হয়তো আরো বেশি ভালো রাখতে পারবে। অর্ক তিথির কথার উত্তরে কিছু একটা বলতে যাবে, এমনই সময় তিথি উত্তেজিত হয়ে ধীর গলায় বলে ওঠে, কথাবার্তার মধ্যে অর্ক প্রথমে হঠাৎ তিথির এই আদেশে একটু ঘাবড়ে যায়, তারপর বোঝে তাদের অভীষ্ট সিদ্ধ হবার পথে। তাই তিথির এই আচরণ। তিথি ধীরে ধীরে গুঁড়ি মেরে এগিয়ে যায় একটা বুনো ঝোপের কাছে। ঝর্ণার পাশে অতল খাদের একদম ধারের শেষ ঝোপ। অর্ক নীরবে এগিয়ে এসে একইভাবে খানিকটা বুকে ভর দিয়ে ঘাসের ওপর শুয়ে পড়ে ওর পাশে, খুব সাবলীল ভাবে। অর্কর মাথার ভেতর কিছু অদ্ভুত নিষিদ্ধ ইচ্ছেরা ফিসফিস করতে শুরু করে। এই মেয়েটাকে এই মুহূর্তে ধাক্কা দিয়ে খাদে ফেলে দিলে ঠিক কেমন হয় ব্যাপারটা? ওর প্রতিশোধ কি পূর্ণ হবে তাতে? প্রতিশোধ, হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ। প্রতিশোধের আশায় এই মেয়েটির পেছনে এত দূর ছুটে এসেছে অর্ক। কারণ ও জানে এই সহজ সরল চোখের গভীরে কি অসম্ভব ধূর্ততা আর স্বার্থপরতার ভীষণ ইতিহাস লুকিয়ে আছে। ও জানে এই বাচ্চা বাচ্চা দেখতে মেয়েটাই ধ্বংস করে দিতে পারে একটা মানুষের জীবন, এক লগ্নে ধুলোয় মিশিয়ে দিতে পারে একটা মানুষকে। কিন্তু কেন বারবার ওই কুহকের জালে আটকে পড়ছে ও? কেন ধাক্কা দেওয়ার জন্য ওর হাত উঠে উঠছে না? কেন কেন কেন? ক্যামেরা সেট করার সময় তিথির হাত এসে লাগলো ঠিক অর্কর হাতের ওপর। চমক ভেঙে বাস্তবে ফিরে এলো ছেলেটা। তিথির দৃষ্টি অনুসরণ করে অর্ক নিচের দিকে তাকালো। খাদের গায়ে বেশ খানিকটা, প্রায় ওই 3 মানুষ নিচে একটা পাথুরে অংশ বেরিয়ে আছে, অনেকটা
দরজার উপরের সানসেটের মতো। সেখানেই চাপ চাপ হয়ে জমে থাকা শ্যাওলা আর তার বুনো ঘাসের উপর শোভা বর্ধন করছে তিথির এতক্ষণের ধৈর্যের ফল, দুটো নাইটজার পাখি। এই বিশেষ দৃশ্যের জন্যই তো এত কষ্ট করে রাতের বেলা লুকিয়ে পালিয়ে আসা। ক্লিক ক্লিক করে মৃদু কিছু শব্দ, আর তারপরই তিথি আনন্দে উঠে বসলো ওখানেই। ক্যামেরাটা অর্কর হাতে দিয়ে দু হাত মেলে গোল গোল ঘুরল দু পা। তারপরে ওর পা পিছলে গেল খাদের ধারে। একটা চিৎকার আর সামান্য কিছু মুহূর্ত। অর্ক দু হাতে নিজের মুখ চেপে ধরে টলমল পায়ে এগিয়ে গেল খাদের দিকে। ওর হৃৎপিণ্ডের শব্দ তখন প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে। তিথি, ওকে অর্ক, আমি এর আগেও ট্রেকিং করেছি। হ্যাঁ, অনেকদিন আগে, তবুও ওকে। বাট তবুও একবার ডক্টর কনসাল্ট করা উচিত। কিছুক্ষণ আগে যেন ঝড় বয়ে গেছে দুটো মানুষের ওপর দিয়ে। তিথি ওভাবে পড়ে যাওয়ার পর এক মুহূর্ত মাত্র অর্ক ছুটে আসে খাদের ধারে। একবার খেয়াল পর্যন্ত করে না, আর একটু অসাবধান হলে ওর পরিণতিও হবে তিথির মতোই। ওর গলা চিড়ে একটা আর্তনাদের মতো তিথির নামটুকু লেখা হয়ে যায় ওই রাতে পাহাড়ের প্রতিটা কোণায়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে ওর অজান্তেই। এমনই সময় ওর কানে ভেসে আসে তিথির ডাক। ওই সময়টুকুতে অর্ক নিজের অনুভব কাউকে বলে বোঝাতে পারবে না। তিথি এক হাতে ব্যালেন্স করে ঝুলছিল। ও আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাত ধরে কোনো রকমে টেনে নিয়েছিল মেয়েটাকে উপরে। ওর হৃদয়ের গতি কিংবা শব্দ কোনোটার ওপরেই ওর নিয়ন্ত্রণ ছিল না। অর্ক ওই সময়টার কথা ভেবে ভেবে চোখ বুজে ফেলে। তারপর তিথিকে হাত ধরে সাবধানে নিয়ে যেতে চায় উপরে, কিন্তু তিথি ওর হাতের ওপর হাত রেখে বাধা দেয়। অংশুমান তোমার কি হয় অর্ক? অর্ক চমকে ওঠে, তারপর ধীর গলায় বলে, যদি বলি আমি অংশু। কিন্তু তা কি করে হয়? অংশুমান তো। জানি জানি অংশুমান মরে গেছে। তোমার চোখে, এই পৃথিবীর চোখে সে মৃত, কিন্তু তার হৃদয় তো এখনো বেঁচে আছে তিথি। আমার মধ্যে, অর্কের মধ্যে সেই হৃদয় বেঁচে আছে তিথি, যে হৃদয় একদিন তোমাকে সম্বল করে প্রতিটা মুহূর্ত কাটানোর স্বপ্ন মনে ছিল। তিথি চুপ করে থাকে। ওর মনে পড়ে অংশুমানের সাথে কাটানো শেষ কয়েকটা মাস, দাম্পত্যের শেষ পাতাগুলো। ভিখারির মতো একটা ছেলে প্রতিদিন ঘরে ফিরত একটু শান্তির আশায়, আর ঘর থেকে উপহার দিত অশান্তি। গল্পটা খুব সরল এবং সোজা। অংশুমানের সাথে তিথির প্রেম কলেজের ফার্স্ট ইয়ারে। যাদবপুরের ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারের ছাত্রী ছিল তিথি। বড়লোক বাবার একমাত্র সন্তান, সুন্দরী এবং প্রিটি, এক কথায় কলেজের সেন্সেশন। আর অংশুমান ছিল যাদবপুরের ফিলোসফি বিভাগের লাস্ট ইয়ারের ছেলে, হ্যান্ডসাম এবং ব্যাচের টপ স্টুডেন্ট, তবে মধ্যবিত্ত বাড়ির সন্তান। একরকম প্রেম সহজেই জমে ওঠে, কিন্তু কলেজের সবার হার্টবিট বাড়িয়ে আরও একটা অভূতপূর্ণ ঘটনা ঘটে যায়। বড়লোক বাবার লাডলি তিথি মাত্র 22 বছর বয়সে নিজের বিয়ের দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় অংশুমানকে। বৃদ্ধা মা আর অংশুমানের দুজনের সংসার বেড়ে 3 জনের হয়। কিন্তু ওই যা হয়, অভাব যখন দরজায় কড়া নাড়ে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ক্রমশ সময় যাওয়ার সাথে সাথে সংসারের বোরডম ঘিরে ধরল তিথিকে। যে ছিল মুক্ত বিহঙ্গ, আজ তাকেই কলেজ সংসার জাঁতা কলে হাঁপিয়ে মরতে হয়। অংশু তিথিকে নিয়ে বছরে একবার করে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু তাতে তিথির অন্তরের খিদে মেটে না।
মাঝে মাঝে তিথির মনে হতো সে ফিরে যায় নিজের বাবা মায়ের কাছে, কিন্তু নিজের ইগো থেকে এই কাজটা করতে পারেনি সে। এমনি করে 2 বছর কেটে যায়। অংশু কলেজ শেষ করে গোল্ড মেডেলিস্ট হয়। একটা বেসরকারি প্রতিষ্ঠানে পড়ানোর সাথে সাথে পড়াশোনা কন্টিনিউ করছিল সে। এখন সেই প্রতিষ্ঠানের বড় পদে জায়গা পায়, মাইনে বাড়ে ওর। ঠিক এমনই সময় তিথি যখন একটু সুখের মুখ দেখবে বলে আশায় বুক বাঁধছে, বাথরুমে পড়ে গিয়ে বিছানা শয্যা হয়ে পড়ে অংশুর মা। কোমরের নিচ থেকে সম্পূর্ণ প্যারালিসিস হয়ে যায় ওনার। অংশু নিজের কাঁধে তুলে নেয় মায়ের দায়িত্ব, বাড়িতে আয়া রাখা হয়। কিন্তু মাটি চাপা পড়ে যায় তিথির ভালো করে বাঁচার স্বপ্নরা। সেই সময় প্রথম ড্রাস্টিক স্টেপ নেয় তিথি। একটা ওয়েব সিরিজ দেখে প্রথম আইডিয়াটা ক্লিক করে তিথির মাথায়। বেশ কয়েকবার ডামি কিনে এনে প্র্যাকটিসও করে। তারপর কয়েকদিন ধরে আয়াকে বলে নিজে নিজেই শিখে নিয়ে তার অথর্ব শাশুড়িকে ইঞ্জেকশন পুশ করতে শুরু করে তিথি। সময়ে সময়ে ওষুধও দিতে থাকে। শাশুড়ি মা খুশি হন। ওনার কাঁপতে থাকা থরথরে শুকনো হাত দিয়ে মাঝে মাঝে ওর মাথায় হাত বুলিয়ে দিতে চান। আর সুযোগ বুঝে একদিন ফাঁকা ঘরে ভর দুপুরে সিরিঞ্জে করে বেশ খানিকটা হাওয়া ভরে বুড়ির শিরায় প্রেস করে দেয় তিথি। একবার না, 3 বার। বলা যায় না অনভ্যাসের জন্য টার্গেট যদি মিস হয়ে যায়। মরার আগে অবধি বুড়ি বুঝতে পারেনি, মরার পরে পরপারে গিয়ে জানতে পেরেছে কিনা কে জানে। কেননা বহুক্ষণ, প্রায় শেষ শ্বাস অবধি বুড়ির হাত রাখা ছিল তিথি মায়ের মাথার উপর। তিথির অজান্তেই তার চোখ থেকে একটা সরু রেখা গড়িয়ে পড়েছিল তার চিবুক বেয়ে। কিন্তু তারপরও সমস্যার সমাধান হলো না। তিথি অবশেষে ঠিক করলো তাকে বাপের বাড়ির সঙ্গ ফিরে পেতেই হবে, যেভাবে হোক। কিভাবে যেন ওর মাথায় ঢুকলো একটা সন্তান পারে ওর বাবা মায়ের মন নরম করতে। কিন্তু সেখানেও ওদের ভাগ্য অদ্ভুত খেলা খেলল। সমস্যাটা ছিল অংশুর। সেই সন্ধ্যায় ডক্টরের চেম্বার থেকে ফিরে এসে ওর পা ধরে কান্নায় ভেঙে পড়েছিল অংশু। বলেছিল তিথি চাইলে ওকে ডিভোর্স দিয়ে দিতে পারে। কিন্তু তিথি ওকে সান্ত্বনা তো দেয়নি, উল্টে ওর মনটাকে পায়ের তলায় নির্মম ভাবে পিষে দিয়েছিল সেই দিন। কিন্তু তিথিরই বা কি করার ছিল? কোন মুখ নিয়ে সে তার বাবাকে গিয়ে বলতো যে সে এমন এক পুরুষের হাত ধরে পালিয়েছে যে তাকে সন্তান সুখ দিতে অক্ষম? ডিভোর্স নিত সে। বাড়ি থেকে পালিয়ে যাওয়া একটা মেয়ে ডিভোর্স নিয়ে বাড়িতে ফিরে গেলে এই সমাজ পায়ের তলায় কুচলে দিত ওকে। বাবার বিজনেস পার্টনাররা বাঁকা চোখে তাকাতো ওর দিকে। ছি, আর ভাবতে পারেনি তিথি। এরপরই অংশু কেমন উদ্ভ্রান্তের মতো বেরিয়ে গিয়েছিল রাস্তায়। তিথি পিছন ফিরে তাকায়নি। খেয়ে দিয়ে চুপ করে শুয়ে পড়েছিল বিছানায়। মাথায় 100 রকম ভাবনা চলছিল। কি করবে এবার সে? কি করে এগোবে তার জীবন? ওদের কলেজের সিনিয়ররা অনেকেই এখনো বিবাহিত জেনেও তিথিকে লাইন মারে। অংশুর মতো ফিজিক না থাকলেও পয়সার জোর অনেকেরই আছে। সেই রকম কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে কি? কিন্তু বেশি ভাবতে হয়নি। পরদিন সকালেই এসেছিল খবরটা। বাড়ি থেকে প্রায় ঘন্টা 3 দূরে একটা ফাঁকা রাস্তায় পড়েছিল অংশুর বডি। বাইক অ্যাক্সিডেন্ট। জীবনে প্রথমবার মদ্যপান করে গাড়ি চালানো ছেলেটা নিমিষেই সবার কাছে মাতালের উপাধি পেয়েছিল। দাহ ইত্যাদির ঝামেলাও তিথিকে পোহাতে হয়নি। অধিকাংশ অঙ্গ এমনকি সম্পূর্ণ দেহ দান করে গিয়েছিল ছেলেটা বহুদিন আগেই। হ্যাঁ, প্রথম তিথির একটু কষ্ট হয়েছিল বটে, কিন্তু এক ঝটকায় নিজের অতীত জীবন, নিজের বাবা মা, নিজের পুরনো স্বাধীনতা, সুখ, স্বাচ্ছন্দ্য ফিরে পেয়ে ও সহজেই ভুলতে পেরেছিল অংশুমান নামের মধ্যবিত্ত ছেলেটাকে। আজ আবার মনে করালো একটাই শব্দ। তিথি বিয়ে করবে মাই? অর্কর কথায় তিথি চমকে উঠল। অর্ক বলতে থাকে, তিথি জানো, আজ যখন তুমি আমার সামনে এই খাদের মধ্যে পড়ে গেলে, তখন এক মুহূর্তের জন্য আমার মনে হলো
যেন আমার বেঁচে থাকার কারণটাই শেষ হয়ে গেল। আমি বুঝতে পেরেছি, যাই হয়ে যাক শেষ অবধি এই হৃদয় শুধু তোমাকেই চায়। আর তোমার অংশুমানের ওপর যে যে অভিযোগ ছিল, আমি সেই সব অভিমানের কোনো জায়গায় দেব না। আমি একজন বড় ডাক্তার, সাথে বড় ফ্যামিলির ছেলে। আমার অর্থ প্রতিপত্তি সব আছে, এমনকি আমার ফ্যামিলিও খুব ফ্রি মাইন্ডেড। এত কিছুর পরেও আমি শুধু তোমাকেই চাই দিদি, প্লিজ। তিথি অর্কর ওপর ঝাঁপিয়ে পড়ে। আমি অনেক মিস করেছি তোমায়, এভাবে ফিরে পাবো ভাবিনি। তোমার মধ্যে আমার অংশ আছে, আমিও চাই তোমার সাথে বাকি জীবনটা কাটাতে। আমিও চাই। পাহাড় থেকে ওরা ফিরে এসেছে 2 সপ্তাহ হতে চলল। তিথিকে অর্ক তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। অর্কর ফ্যামিলিতে তার বাবা মা আর এক ভাই রয়েছে। ওদের ওষুধের বিজনেস। তিথির পরিবারও অর্ককে সানন্দে মেনে নিয়েছে। এমন সোনার টুকরো পাত্র নিয়ে অন্তত ওদের কোনো আপত্তি নেই। এই কয়েকদিনে তিথি আর অর্ক নিজেদের মধ্যে অনেক বেশি ফ্রি হয়ে গেছে। তবে তিথি যেন অর্কর মধ্যে বড্ড বেশি করে অংশুমানকে অনুভব করতে পারছে। মাঝে মাঝে তার মনে হয় অর্কর কথাই সত্যি, তার হৃদয়ে এখন অংশুর দখল। এই ভয় থেকেই তিথি একদিন অর্ককে নিয়ে গিয়েছিল ওর চেনা একজন সাইকিয়াট্রিস্টের কাছে। তিনি অবশ্য তিথিকে ভরসা দিয়ে বলেছেন, অংশুর মায়ের থেকে অংশুর ডায়েরি নিয়ে পড়ার কারণেই অর্কর মধ্যে এমন ভাব গ্রো করেছে। সময়ের সাথে সাথে সেটা কেটে যাবে। তাও তিথির খটকা যায় না। অংশু এত ডিটেলে ডায়েরি লিখে গেছে, কে জানে বাবা। তিথি তো এসব কোনোদিন খেয়ালই করেনি। এরপর মাত্র কয়েক মাসের মধ্যেই ধুমধাম করে বিয়ে হয়ে গেল ওদের। সন্তান এলো ওদের জীবনে। দেখতে দেখতে কেটে গেল 5-5টা বছর। নিজেদের গাড়ি করে সামসিং ঘুরতে এলো চৌধুরী দম্পতি। তিথির কোলে 3 বছরের ছোট্ট তোয়া। গাড়ি থেকে নেমে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে অর্ক। স্মৃতিরা উঁকি দেয় ওর মনের পর্দায়। নাম না জানা শিরশিরে অনুভূতিরা ছুঁয়ে যায় ওকে। ইস, তোয়াকে কারোর কাছে হোটেলে রেখে আসলেই ভালো হতো। এইভাবে একা রেখে আসা মোটেই উচিত হয়নি। কিন্তু তুমি কি বলো তো, এই রাতের বেলা জঙ্গলে ঘুরতে না এলেই নয়? হঠাৎ অর্ক বলে, 5 বছর আগে সেই রাতের কথা মনে আছে তিথি? তিথি হেসে ফেলে। মনে থাকবে না আবার? সেই দিন তুমি আমাকে খাদের কিনার থেকে তুলে না আনলে, তখনই আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। অর্ক কিন্তু ক্রমশ গম্ভীর হয়ে ওঠে। সেই রাতের কথা বলিনি, আমি 5 বছর আগে এই দিনটার কথা বলছি, যেদিন তুমি অংশুমান বলে একটা ছেলেকে মেরে ফেলার জন্য তার বাইকের ব্রেকের তার খুব নিপুণ হাতে কেটে দিয়েছিলে, তাই না? মনে আছে? তিথি হু হু করে কাঁপে, ঠান্ডায় নয়, প্রবল আতঙ্কে। অর্ক, তুমি ভুলে যাচ্ছ, আমি এখন তোমার স্ত্রী। তোয়া রয়েছে আমাদের জীবনে, আমাদের সন্তান। দাঁড়াও, আজ তোমাকে একটা গল্প বলি। আমার গল্প। বড় বিজনেসম্যান পরিবারের ছেলে আমি। মা ডাক্তার। ছোট থেকে আমি খুব সাধারণ একটা ছেলে হতে চেয়েছিলাম, কিন্তু বাবা মায়ের এক্সপেকটেশন রাখতে সেটা হতে পারলাম না। একটাই শখ ছিল ছোটবেলা থেকে, জানো, লেখালেখি। কিন্তু একদিন মায়ের হাতে ধরা পড়ে গেলাম। কিছুই না, একটা ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ হয়েছিল। না জানি কিভাবে বাবা জানতে পেরে গেলেন। সেখান থেকে আমাকে ঘরে আটকে রেখে দেওয়া হলো 3 দিন। প্রচুর মার খেলাম, সব বন্ধ হয়ে গেল। অভিমানে আমার লেখার খাতাগুলো শুধু নয়, আমার ডায়েরিগুলো অবধি ফেলে দিলাম ডাস্টবিনে। মা স্বউৎসাহে সেগুলো পরের দিন ময়লার গাড়ি করে বিদায় করে দিলেন বাড়ি থেকে। তখন আমি ক্লাস 6-এ পড়ি। এরপর আর লেখার কথা ভুলেও ভাবিনি। তারপর ক্লাস 9-এ এসে স্কুল বদল হলো। নতুন স্কুলে একজন খুব ভালো বন্ধু পেলাম, নাম অংশুমান। ছেলেটা মধ্যবিত্ত, কিন্তু দর্শনের ছাত্র, সাথে খুব ভালো লেখার হাত। কিন্তু ওই যা, গরিব বাড়ির ছেলে, সামর্থ্য নেই সেই তুলনায়।
আমি যেন আমার মৃত স্বপ্নগুলোকে ওর মধ্যে দেখতে পেলাম। বেস্ট ফ্রেন্ড হয়ে উঠলাম আমরা। আড়াল থেকে সাহায্য করে আমি ওকে গড়ে তুলতে লাগলাম একটু একটু করে। আমার সাধারণ জীবনে বাঁচার স্বপ্ন, আমার লেখালেখির স্বপ্ন, সবটা ওর মধ্যে দিয়ে পূর্ণ করতে চেয়েছিলাম, নতুনভাবে আনন্দ করতে চেয়েছিলাম। কেন কেন এমন করলে তিথি? আমার স্বপ্নকে কেন এইভাবে শেষ করে দিলে? আমার বন্ধুকে কেন কেড়ে নিলে আমার থেকে? চলে যাওয়ার সময়ও আমাকে ঋণী করে গেল ছেলেটা। নিজের হার্ট আমাকে দান করে গেল, বেঁচে থাকার এই 5-5টা বছর দান করে গেল, বেঁচে থাকার কারণ দিয়ে গেল। ও ছাড়া তো কেউ জানতো না আমার হার্টের সমস্যার কথা। আমি নীরবেই চলে যেতে চেয়েছিলাম। কেন আমাকে যেতে দিলে না তোমরা? কেন? আসলে জানো তিথি, তোমার চাহিদাগুলো ভুল নয়। আসলে অভাব আসলে ভালোবাসা জানলা দিয়ে পালায়। ভাঙা ঘরে চাঁদের আলো মানায় না। আর নিজের খুশির কথা ভাবতে ভুলই বাকি আছে। তিথির মস্তিষ্ক অবশ্য অর্কর কথা শুনতেই কাজ করতে শুরু করেছে। অর্ক সেটা লক্ষ্য করে বলে, তিথি প্লিজ, আর 5টা মিনিট, আর কয়েকটা কথাই বলার আছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। প্রতিশোধ নিতেই অংশু বাঁচিয়ে রেখে গিয়েছিল আমায়। তোমার দায়িত্বও তুলে দিয়েছে আমার হাতে। তবু ও বুঝতে পারে কি মৃত্যুর পরেও আমার শরীরে ও জীবিত থেকে যাবে? ঠিক শুনেছ তিথি, অংশ এখনো রয়ে গেছে আমার মধ্যে। আর ওর শেষ ইচ্ছে অনুযায়ী তোমাকে কিভাবে রাখবো সেটা পুরো আমাদের ডিসিশন, রাইট তিথি? তিথি আতঙ্কে পাথর হয়ে যায়। ওর ইচ্ছে করে ছুটে চলে যেতে কোথাও, কিন্তু পা নড়ে না। অর্ক ভাবলেশীনভাবে বলতে থাকে, কিন্তু সেই দিন রাতে যখন তুমি খাদের মধ্যে পড়ে গেলে, তখনই বুঝেছি তোমার এত সহজ মৃত্যু আমার কাম্য না। এভাবে তুমি চলে গেলে আমরা 2 বন্ধুর কেউই শান্তি পাবো না। বিশেষত তুমি আমাদের ভালোবাসা তিথি। আর অংশুমানরা নিজেদের ভালোবাসাকে এভাবে খুন করতে পারে না। লুসিফারের কথা জানো তো? লুসিফার ছিলেন ঈশ্বরের প্রিয় আর্চএঞ্জেল। কিন্তু ঈশ্বরের চাহিদা তিনি যখন পূর্ণ করতে পারেননি, ঈশ্বর তার থেকে তার সবটুকু রূপ কেড়ে নিয়ে তাকে নির্বাসিত করেছিলেন নরকে। কিন্তু রূপ কেড়ে নিলেও অন্ধকারের সামর্থ্য আর শক্তিকে কেড়ে নেওয়ার ক্ষমতা ঈশ্বরেরও ছিল না। কারণ লুসিফারের শক্তি ছিল ভালোবাসার শক্তি, যে শক্তিতে ভর করে লুসিফার প্রশ্ন করতে পেরেছিল ঈশ্বরকেও। আসলে ভালোবাসার মানুষকেই তো প্রশ্ন করা যায় তিথি। কিন্তু ঈশ্বর তাকে নির্বাসন দিয়ে নিজেকে ভয়ের দানবে পরিণত করলেন। যে শাসকের শাসনে তার ইচ্ছেই শেষ কথা। মানুষ ঈশ্বরকে ভয় পেতে শিখল, ভালোবাসতে পারল না। দেখো, আজ তোমাকে আমি সব দিয়েছি, যা যা তুমি চেয়েছিলে। গাড়ি বাড়ি, প্রভাবশালী পরিবারের ছত্রছায়া, নাম যশ, কেরিয়ার, সন্তান, সবকিছু। এর বিনিময়ে আমারও তো কিছু পাওনা থাকে বলো। আর আমি সেই পাওনাটা নিজেই নিয়ে নিয়েছি তিথি। তিথি চমকে তাকায়। নিজেকে এইডস আক্রান্ত রক্ত ইনজেক্ট করে এইডসের জীবাণু তোমার দেহে ছড়িয়ে দিয়েছি আমি। তুমি এখন এইডস আক্রান্ত। হ্যাঁ, চিকিৎসা করলে হয়তো সুস্থ হয়ে যাবে। আর সুস্থ না হলেও তুমি আরো 11-12 বছর নিশ্চিন্তে বাঁচবে। তুমি যা যা চেয়েছিলে আজ তোমার কাছে সব থাকবে, শুধু দাম্পত্য ছাড়া। সবাই জেনে গেছে তোমার রোগের বিষয় তিথি, সবাই। সমস্ত এত সহজে এইডসের রোগীকে বিবাহিত জীবন ভোগ করতে দেবে না। সমাজের ঘেরাটপ এড়িয়ে কোনো দিন আর তুমি সুস্থ জীবনে ফিরতে পারবে না। স্বামীর সংসার আর তোমার করা হলো না তিথি, কারণ আর কারোর সাথে তোমাকে দাম্পত্য কাটাতে তো আমি দেখতে পারবো না। অর্থ, সম্পদ, সন্তান নিয়ে সুখে থেকো তিথি, সুখে থেকো। তিথি খেয়াল করেনি কখন অর্ক কথা বলতে বলতে পৌঁছে গিয়েছে সেই খাদের ধারে।
অর্ককে নিজেকে শূন্যে ভাসিয়ে দিতে দেখে তিতি ছুটে যায় সেদিকে। শূন্যে হাত বাড়িয়ে কি একটা ধরতে চায়, পারে না। একটু আগে যে খাদে অর্ককে ঠেলে ফেলে দিতে চেয়েছিল তিথি, সেই খাদেই ঝাঁপিয়ে পড়েছে অর্ক নিজে। ওর মুখ থেকে চিৎকার বের হওয়ার আগেই নিজের মুখ টিপে ধরে ফেলে ও। তারপর কান্নায় ভেঙে পড়ে। অর্কর বলা শেষ কথাগুলোর অভিঘাত ওর মস্তিষ্কে গুঞ্জিত হয়। অর্থ সম্পদ সন্তান নিয়ে সুখে থেকো তিথি, সুখে থেকো। অর্থ সম্পদ সন্তান নিয়ে সুখে থেকো তিথি, সুখে থেকো। শেষ হলো আজকের আমাদের বিশেষ নিবেদন, শ্রীর লেখা একটি রোমহর্ষক প্রতিশোধের গল্প লুসিফার। গল্পের সূত্রধর ও অর্কদ্বীপের ভূমিকায় আমি রূপঙ্কর, গল্প পাঠে রাজ, তিথির ভূমিকায় খুশি, শব্দ সংযোজন সায়ন্তন দাস, শব্দগ্রহণ পরিচালনা আবহ সৃষ্টি স্পেশাল ইফেক্টস ও পোস্টার ডিজাইনিং এ আমি রূপঙ্কর। প্রত্যেক গল্পের শেষে আমরা একটা করে বোনাস হরর ফ্যাক্ট শেয়ার করে থাকি। আজকের ফ্যাক্ট, আপনারা কি জানেন ওয়েস্টার্ন ফোকলোরে একটি বিশেষ ধরনের বইয়ের উল্লেখ আছে যার নাম কোডেস গিকাস এবং তার অপর নাম ডেভিলস বাইবেল, যেটা নাকি এক রাতের মধ্যে লেখা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশেষজ্ঞদের মতে এই বইটি লিখতে একটি সাধারণ মানুষের 20 বছর সময় লাগার কথা, যেখানে এই বইটি এক রাতে তৈরি করা হয়েছে। মনে করা হয় বইটি শয়তানের সহায়তায় একটি চুক্তির মাধ্যমে বানানো হয়েছে, যার ফলে শয়তান নিয়ে চলে যায় লেখকের আত্মাকে নরকে, এরপর বন্দি করে রেখে দেয় আজীবন। বলুন, জানতেন আজকের ফ্যাক্ট? এ বিষয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলেরই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো, অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব, অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetalesoffphoenix@gmail.com এ। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমরা আবারও ফিরে আসব কোনো এক নতুন আলো বাঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি, বিদায়।